সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। রাইট, চলে আসি বিল অফ এন্ট্রির গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে। আমরা দেখতে পাচ্ছি বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 20-তে ছিল সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেট। এফওবি হলে এফওবি হবে, প্রি অন বোর্ড। আর সিএফআর হলে সিএফআর, সিপিটি। আচ্ছা, কারেন্সি এটা ইউএস ডলার নাকি অন্য কোনো কারেন্সি? জনাব ওমর ফারুক, আপনি ভিডিওটা একটু অফ করে দেন প্লিজ। স্যার এটা তো এক্সপোর্টের ক্ষেত্রে না স্যার। এই বিল অফ এন্ট্রি উভয় ক্ষেত্রেই হবে। উভয় ক্ষেত্রেই একটা সার্বভৌম দেশ থেকে আরেকটা দেশের গন্তব্যে যখন পণ্যগুলো যাবে এবং অন্য দেশে ঢুকবে, দুটো ক্ষেত্রেই তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি অর্ডার মেনটেন করে সেই জিনিসগুলো এবং সেগুলো বৈধতা আছে কিনা সেই সকল পণ্যগুলো পরিবহনের, সেগুলো মেনটেন করে সেগুলোর, এই জন্যই বলা হয় বিল অফ এন্ট্রিটা হয় প্রথমে আইজিএম ডিক্লারেশন হয়, ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট। তো এটার পরে আবার হচ্ছে এক্সপোর্ট জেনারেল। আবার এক্সপোর্টের ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, সেটা এক্সপোর্ট রিলেটেড, সেটারও ডিক্লারেশন আছে। তো উভয় ক্ষেত্রে বিল অফ এন্ট্রিটা মেনটেন করা হয় কিসের জন্য? রেকর্ড রাখার জন্য। মানে হলো আমদানি রপ্তানির পুরো আমল নামা, যেটা এই আমল নামাটাই হচ্ছে বিল অফ এন্ট্রি। এই বিল অফ এন্ট্রি আপনার হচ্ছে অত্যন্ত বিদ্ঘুটে মনে হলেও বিল অফ এন্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এবার আমরা চলে আসি বিল অফ এন্ট্রির এই জায়গাতে কি আছে সেটা একটু দেখবো। বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 22-তে কারেন্সি কোড ইউএস ডলার, এক্সচেঞ্জ রেট অতি গুরুত্বপূর্ণ একটা ফিল্ড হচ্ছে 23 নাম্বার ফিল্ড হচ্ছে এক্সচেঞ্জ রেট। বিল অফ এন্ট্রি 31 নাম্বার ফিল্ড, এটা হচ্ছে প্যাকেজ এন্ড ডেসক্রিপশন অফ গুডস। কতগুলো প্যাকেজ হয়েছে, পণ্যের নাম কি, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা কি, এগুলো হচ্ছে 31 ফিল্ডে থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব। আমার মনে হয় আমি পর্যাপ্ত, আমি এর চাইতে বেশি পরিমাণ জুম করতে পারতেছি না। আপনাদের স্ক্রিনে মোবাইল থেকেও যারা যুক্ত হয়েছেন, জুম ইন জুম আউট করে আপনারা স্ক্রিনটা অ্যাডজাস্ট করে কথাগুলো শুনতে পারবেন খুব ক্লিয়ারলি। জি, মেহেরবানি করে রেসপন্ড করবেন। আমি এই পর্যন্ত যে কথাগুলো বলেছি সেগুলো শুনে যারা বুঝতে পারছেন তারা ইয়েস বলেন, যারা বুঝেন নাই তারা নো বলেন প্লিজ। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ধন্যবাদ। বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 33-তে কি আছে দেখেন। এই জায়গায় হচ্ছে বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 33। এখানে এটা কি বলেন তো, একটু বলেন, আপনারা নিজেরাই বলেন। আমি আবারও বলছি, যারা মোবাইল থেকে যুক্ত হয়েছেন তারা লেখাগুলো খুব ছোট দেখলে আমি আর স্ক্রিন বড় করতে পারছি না আমার কম্পিউটারে। এটা স্যার এইচএস কোড। এইচএস কোড, এইচএস কোডটা হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। এইচএস কোডটা কেন থাকতে হবে? এইচএস কোডটা থাকতে হবে এই জন্যই যে বিল অফ এন্ট্রিতে উল্লেখিত কাস্টম, সরি, এইচএস কোড অনুযায়ী, ট্যারিফ শিডিউল অনুযায়ী, এই যে ট্যারিফ শিডিউলটা, এই ট্যারিফ শিডিউল অনুযায়ী অথবা ফার্স্ট শিডিউল অনুযায়ী সেই নির্দিষ্ট পণ্যের, যে পণ্যটা আমদানি হচ্ছে বা রপ্তানি হচ্ছে সেই পণ্যের কাস্টমস ডিউটি কত, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালুয়েটেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ট্যাক্স, এগুলো সব মিলিয়ে টোটাল ট্যাক্স ইনসিডেন্স কত পার্সেন্ট, সেটা নির্ণয় করার জন্য সেই এইচএস কোড ওখানে আছে। এবং সে আমরা জানি সেটা, সেই প্রক্রিয়াটা আমরা আজকে দেখবো কিভাবে সেটা নির্ণয় করতে হয়। তো বিল অফ এন্ট্রি ফিল্ড নাম্বার 33-তে যেটা আছে সেটা হচ্ছে এইচএস কোড। আচ্ছা, চলুন আরো সামনের দিকে আমরা অগ্রসর হই। বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 40-তে যেটা আছে সেটা হচ্ছে বিএল নাম্বার অথবা এয়ারওয়ে বিল নাম্বার। এই পণ্য কোনো যে কোনো ভাবেই ট্রান্সপোর্টেশন হতে পারে, সেটা হতে পারে এয়ারে, হতে পারে শিপে, হতে পারে ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন বাই রোডে হতে পারে। আচ্ছা, সেখানে এয়ারওয়ে বিল নাম্বার অথবা হচ্ছে যে এটা কোন নাম্বার, এইটা হচ্ছে
এইখানে আপনার যে বিএল নাম্বারটা আছে ওই বিএল নাম্বারটাই হচ্ছে এই যে ধরেন এমটিডি নাম্বার, স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। ধরেন এই এমটিডি নাম্বার যেটা, এইটাই হচ্ছে ধরেন বিএল নাম্বার। এই বিএল নাম্বারটা কোথায় থাকবে? এইটা থাকবে, দেখেন ব্যাকএন্ডের আপনারা অনেক কিছুই দেখেন না, আমাকে এইটাও মেনটেন করতে হয়, মানে এট দ্য সেম টাইম মনোযোগ রাখতে হয় ক্লাসে, মানে কনসিস্টেন্ট কথা বলার জন্য, আর এট দ্য সেম মানে সিমালটেনিয়াসলি এগুলো করতে হয়। আচ্ছা, এই বিএল নাম্বারটা হচ্ছে বিল অফ এন্ট্রির এই জায়গাতে এইখানে থাকতে হবে। তো হোক সেটা এয়ারওয়ে বিল, হোক সেটা সি ফ্রেট শিপমেন্টের ক্ষেত্রে, অথবা ট্রাক ট্রাক রিসিট বা ট্রান্সপোর্ট রিসিট, যেটাই হোক। আচ্ছা, এর উপরে 37 ফিল্ড হচ্ছে সিপিসি, কাস্টমস প্রসিজার কোড। এই সিপিসির এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি না আজকে এটা কভার করতে পারবো কিনা সিপিসির এক্সপ্লেনেশনটা দেওয়ার ক্ষেত্রে। সিপিসির 37A, আর এই পার্টটা হচ্ছে সিপিসির 37B। কাস্টমস প্রসিজার কোডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এটাকে বলা হয় এপিসি, এডিশনাল প্রসিজার কোড। বিল অফ এন্ট্রির প্রথমটা হচ্ছে এ এ পার্ট এ হচ্ছে কাস্টমস প্রসিজার কোড, বিল অফ এন্ট্রির পার্ট বি হচ্ছে এডিশনাল প্রসিজার কোড, এটাকে বলা হয় এপিসি। প্রথমটা সিপিসি, তারপরটা হচ্ছে এপিসি। প্রথমটা 4 ডিজিট বিশিষ্ট, পরেরটা 3 ডিজিট বিশিষ্ট। এখন ঘটনা হচ্ছে, ডিজিটের কথা শুনাইলেন, বললাম, শুনলাম, ডিজিটটাও বুঝলাম, এটার কাজ কি? চলেন সেই কাজটা একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ, বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 37। Me danno solo la che ma si cambia মেহরবানি করে কথা বলবেন না প্লিজ, প্লিজ। আজকের ক্লাস অত্যন্ত অত্যন্ত গুরুত্ব। জানি না এই ক্লাসগুলো এভাবে আপনাদেরকে কেউ শেয়ার করবে কি না। হয়তো আমার চাইতে অনেক ভালো টিচারের ক্লাস আপনারা করবেন হয়তো ইন ফিউচার, বা কখনো, বা হতেও পারে। আর আমি জানি না, কিন্তু এই সকল বিষয়গুলো অতি সেন্সিটিভ এবং এগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল। এই জন্য এগুলো সবাই, একটা বিজনেসের পুরো গোমর জেনে যাওয়া যায় এই ঘটনাগুলোর মাধ্যমে, আমি যেগুলো বলতেছি। আচ্ছা, এই লাইনটা একটু পড়েন তো। কাস্টমস প্রসিজার কোড দিয়ে পণ্য চালান খালাসের সময় শুল্ক, কর হারের প্রযোজ্যতার বিষয়টি চিহ্নিত হবে। নিতে হবে। সিপিসি চার চার কোড ডিজিট বিশিষ্ট হবে, 4 ডিজিট। প্রথম 2 সংখ্যার মাধ্যমে পণ্য খালার সময় যে প্রসিজার কোড ব্যবহার করার অনুরোধ করা হয়েছে তা বোঝাবে, এবং পরবর্তী 2 সংখ্যার মাধ্যমে ইতিপূর্বে উক্ত পণ্যের জন্য কোন প্রসিজার কোড ব্যবহার হয়েছে সেটা বোঝা যাবে। তার মানে কি, কোনো চুরিদারি করার সুযোগ নাই, বাট স্টিল এর পরও ম্যানেজ করে করে ফেলে। এইগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে চুরিতে বা মিস ডিক্লারেশনে ইন্সপায়ার করা নয়। এর অর্থ হচ্ছে যে আসলে কোন ধরনের বাংলাদেশ আমরা চাই বলে চিল্লা ফাল্লা করি, আর কোন ধরনের প্র্যাকটিস গুলো আমরা এই এই সার্বভৌমত্বের মধ্যে করতেছি। বড় দুঃখ হয়। এখন কি করব বলেন? আচ্ছা, এইটার এই জায়গায় একটু লক্ষ্য করেন। এইটা এই জায়গাটা একটু লক্ষ্য করেন। এখন এটা হচ্ছে এই, ওই প্রথমটা ছিল 4 ডিজিট বিশিষ্ট 37, বিল অফ এন্ট্রি ফিল্ড নাম্বার 37, কাস্টমস প্রসিজার কোড, আর হচ্ছে এডিশনাল প্রসিজার কোড। আচ্ছা, এই লাইনটায় এখান থেকে একটু পড়েন, যেখানে শুল্ক কর সংক্রান্ত কোন বিশেষ অব্যাহতি দাবির ক্ষেত্রে এই অতিরিক্ত প্রসিজার কোর্স ব্যবহার করতে হবে। যেটা গোল চিহ্ন দিছি সেটা আবার পড়েন। বিশেষ অব্যাহতি। অব্যাহতি শব্দের ইংরেজি হচ্ছে এক্সেমশন। তো এক্সাম্পশন। এক্সেমশনের শব্দের বাংলা হচ্ছে অব্যাহতি। মানে কি, কর সংক্রান্ত অব্যাহতি। তাহলে ঘটনা বোঝার চেষ্টা করব আমরা। দেখুন, এই জায়গায় আমরা একটা অঙ্ক করছিলাম, মনে আছে কি?
মানে এই ক্যালকুলেশনটা প্রক্রিয়া হচ্ছে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু-অ্যাডেড ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স সব মিলিয়ে টোটাল ট্যাক্স ইনসিডেন্স। এটা কি মনে আছে যে আপনি সরাসরি যোগ করলে হবে 73%, আর এখানে ক্যালকুলেশন করে যখন এটা আলাদা আলাদা করে বের করে একসাথে যোগ করবেন তখন সেটা মিলবে? মনে আছে কি আমরা এটা করেছিলাম গত ক্লাসগুলোতে? জি স্যার। আচ্ছা, শুল্ক কর সংক্রান্ত এটা না করলেও তো এখন ধরেন এটা করে সময় নষ্ট কেন করলাম, মনে মনে প্রশ্ন আসতে পারে। আমরা কিন্তু খুব লজিক্যাল কানেকশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। দেখেন, তো সেটা হচ্ছে এইটা ক্যালকুলেশন করে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার অর্থ হচ্ছে যদি কোনো শুল্ক কর অব্যাহতি বা শুল্ক কর হ্রাসের যে যদি কোনো একটা আপনার নিয়ম থেকে থাকে, সেটা কোনো এসআরও থেকে থাকে, স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার, এবং সেই এসআরওটা কোনো একটা সিপিসির বিপরীতে হয় বা এপিসির বিপরীতে হয়, কাস্টমস প্রসিজার কোড কিংবা এডিশনাল প্রসিজার কোড, সেটার বিপরীতে হয়, তখন শুল্ক কর অব্যাহতির বিষয়টা সামনে আসবে। সিপিসির বিষয়ে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস এখন দেখাবো। মানে হচ্ছে, ধরুন এই লাইনটা একটু পড়েন তো দেখি, এই লাইনটা, সরি আমি একটু বড় করি এই লাইনটা, একটু বড় করি। So এটা ইম্পোর্ট ফর অনারেবল প্রেসিডেন্ট অল এক্সামটেড, মানে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির জন্য সকল ধরনের কর অব্যাহতি। এখন মহামান্য রাষ্ট্রপতির কি ব্যক্তিগত ব্যবহার না অফিসিয়াল ইউজ? এইটা তো স্যার বলতে পারবো না। আচ্ছা, যদিও এটা সম্পর্কে দুই ধরনের মতামত দিয়েছেন, কারণ অনারেবল প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবহার কিংবা উনি, আচ্ছা, যখন অনারেবল প্রেসিডেন্ট মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নাম্বার ওয়ান, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলতে আমরা যেটাকে বুঝি আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেখানের প্রথম নাগরিককে প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি। রাইট, রাষ্ট্রপতি। তাহলে এসআরওতে, স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডারে, ইম্পোর্ট ফর অনারেবল প্রেসিডেন্টের জন্য একটা জায়গা আছে। প্রাইম মিনিস্টারের বিষয়টা এখানে কোথাও উল্লেখ নেই, সেজন্য আমি প্রাইম মিনিস্টারের বিষয়টা আমি জানি না, কিন্তু আবার মেম্বার অফ পার্লামেন্টের প্রাইম মিনিস্টারের ব্যাপারে আলাদা কোনো হয়তো বা প্রিরোগেটিভ থাকতে পারে, বিশেষ প্রিরোগেটিভ মানে বিশেষ ব্যক্তির বিশেষ জন্য বিশেষ ব্যবস্থাপনা বা বিশেষ নিয়ম, ওটাকে প্রিরোগেটিভ বলা হয়। আচ্ছা, এইখানে এই লাইনটা পড়েন, ইম্পোর্ট ভেহিকল ইম্পোর্ট বাই মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। এসআরও, SRO হ্যাঁ, এসআরও নাম্বার 238/10, এসআরও নাম্বার 238/10, এআইটি অ্যাপ্লিকেবল, এআই, পরবর্তী লাইনটা একটু পড়েন তো আপনারা, এআইটি অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল মানে হচ্ছে প্রযোজ্য হবে যেটা সেটা, প্রযোজ্য। আর এক্সাম্পটেড মানে হচ্ছে যেটা কি যাবে, যেটা এক্সাম্পটেড মানে অব্যাহতি। শুধুমাত্র এআইটি অ্যাপ্লিকেবল হবে, বাকি সব ডিউটি ওনার জন্য অব্যাহতি। এক্স্যাক্টলি। ওটিএইচ মানে হচ্ছে কি আদার্স, আদার যেটা মানে আদার্স হচ্ছে, সব তখন বাদ। এআইটিটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে, বাকি যে বাকি কোনগুলো, বাকি বলতে কি বোঝাচ্ছেন? ভ্যাট, টিটিআই। ট্যাক্স, এসডিআরডি। টিটিআই। এক্স্যাক্টলি, কোথায় যাব এখন, চলেন ওখানে যাই। এই যে শুধু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট, বেশিরভাগ প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট বলেন? 5। 5%।
জনাব, আমার কিন্তু খুব কথাগুলো মনোযোগ দিয়ে বলতে কষ্ট হয়। আপনারা যদি আমাকে রেসপন্স না করেন তাহলে আমি বুঝবো যে আসলে আমার পরিশ্রমগুলো খুব মানে আমি এমনিতেই পরিশ্রম করে আসলে কি বলবো আপনাদের, যে একটু রেসপন্ড করার চেষ্টা করবেন। জনাব ফাহাদুল ইসলাম, গাজী সালাউদ্দিন, জনাব জুলফিকার আলী, জনাব কাজী নাজমুস সালেহ, জনাব শহীদুল জি ইসলাম। ভাইয়া, আমি ফাহাদুল ইসলাম। জি, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ক্লাস মিস দিয়েছিলেন তাই না মেবি? জি, আমি একটু ব্যক্তিগত কাজে এঙ্গেজ ছিলাম, এই কারণে আচ্ছা আজকে ফ্রি হয়েছি, তো আজকে ক্লাস ইন করলাম। আচ্ছা, জনাব সাইফ হোসাইন আছেন নাকি? আপনি? আসসালামু আলাইকুম স্যার, কাজী নজরুল স্যার আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, থ্যাংক ইউ। তাহলে দেখুন, আমরা যেটা বলছিলাম যে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স সবগুলো মিলিয়ে হচ্ছে টোটাল ট্যাক্স ইনসিডেন্স। সেটার ক্যালকুলেশন আলাদা করে আমরা দেখেছি। প্লেন যোগ করলে ম্যাচ করা না করার বিষয়টা আমরা ব্যাখ্যা করেছিলাম। এখন আমরা ওখানে যাব। একটা একটার সাথে অত্যন্ত আন্তঃসম্পর্কিত বিষয়, এই জন্যই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কথা বলা। স্যার আচ্ছা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা স্যার, ওইটা জি যে জি, আমি দিচ্ছি স্যার, পরে আমার যে প্রফিট হবে বিজনেস থেকে ওটার উপরেও কি ট্যাক্স দিতে হবে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা হচ্ছে যে আপনাকে বিল অফ এন্ট্রির সাথে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে, কিন্তু আপনি যদি, আমি বুঝছি আপনি কোন কোন প্রশ্নটা করতে চাচ্ছিলেন, যে এখন ধরেন আপনি যখন সেলস সেলস বিএটি যেটা, সেটার সাথে এটাকে ওই প্রশ্নটা করতে চাচ্ছিলেন তো নাকি? জি জি জি, পরে মানে আমার ইনকামের উপরে এই যে অ্যাডভান্স যে আমি 5% দিলাম, ওটা কি বাদ যাবে কিনা বা কাটা যাবে কিনা? আপনি যখন অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা, আপনি যখন বিল অফ এন্ট্রি, আপনি যখন ওই পরিপত্র, আপনি যখন ব্যালেন্স শিট তৈরি করবেন বা বছর শেষে আপনার জি টিনে স্যার। যখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন, রিটার্ন দাখিল করবেন, তখন এই বিল অফ এন্ট্রিটার সাথে জমা দেবেন, তখন দেখবেন সেটা রেয়াত, রেয়াত বুঝছেন নাকি আপনি? জি জি এই প্রশ্নটা কি করছে ওমর ফারুক ভাই না? এই বিল অফ জি জি। এন্ট্রিটা জমা দেওয়ার সময় কিন্তু এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের হিসাব থাকবে। আচ্ছা আচ্ছা। বুঝলেন? কথাটা বুঝতেছেন নাকি? এই ক্যালকুলেশনটা আপনার প্রাতিষ্ঠানিক হতে পারে, কিন্তু ব্যক্তির সাথে রিলেটেড, ওই ব্যক্তির যে ইনকামের যে যে ব্যাপারটা, এটার সাথে এটার আবার ক্যালকুলেশন আছে, ওইটাকে রেয়াত বলে, রেয়াত। তখন আচ্ছা ওইখানে ওই এইটা আমি ইনকাম ট্যাক্স যে দিচ্ছি স্যার, এইটা ওইখানে আমি অ্যাড করে দেখাইতে পারবো স্যার? ভাই, আপনাকে বিল অফ এন্ট্রির সংযুক্তি কপি সহ সাথে দিতে হবে, তখন এটা বাদ আচ্ছা দিবে। আপনি যে জি স্যার। ব্যালেন্স শিটটা, আপনার যে আয়কর আয়কর যিনি প্রস্তুত করেন, এই আপনি হয়তো 500-1000 টাকা দেন, কেউ হয়তো তৈরি করে দেয়, বা কাজ যদি একটু বেশি থাকে, আগোছানো কাজ থাকে, আগোছালো কাজ থাকলেও সেগুলো গুছিয়ে সুন্দর করে একজন ট্যাক্স রিটার্নে যে কর্মকর্তা, অথবা কেউ কেউ না কেউ তো আছেই, তাই না? ইনকাম ট্যাক্স লয়ার আছেন, ওদেরকে যখন আপনি 1000, 1500, 2000, 5000 টাকা দেন, তারা সাথে আপনি বিল অফ এন্ট্রিটা দিবেন, বলবেন যে আমি ইম্পোর্ট করছি, আমি দেব, তখন এটা এটা ওরা ব্যালেন্স ব্যালেন্স করে দিবে এটার সাথে। এটা হিসেব আছে, এটা ক্যালকুলেশন, এটা অঙ্ক আছে একটা। স্যার এখন এখন সফটওয়্যারে করা যায় তো স্যার? সফটওয়্যারে বসাই দিলে অটো ক্যালকুলেশন আসছে স্যার, এগুলা আমারটা এখন আমি নিজেই করি আর কি। নাইস নাইস, নিজে করা যায়, কোনো সমস্যা নেই, নিজে জি করা স্যার। যায়। আমি এই অর্থ বছরে আমার ওয়াইফেরটা, আমার এক কলিগ ছিলেন, সে আবার ইনকাম ট্যাক্স লয়ার, সে বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, টাকা পয়সা নেয়নি, বাট এরপরও আমি সম্মান করে 2000 টাকা দিয়ে দিচ্ছি তাকে। সুন্দর করে একেবারে, মানে হচ্ছে যে দেখুন, আমরা তো মুভমেন্টের মধ্যে আছি, দেশে দেশের বাইরে, তো আবার বিজনেসেরও কিছু ব্যাপার স্যাপার থাকে, সবগুলো মিলিয়ে, তো সেজন্য আমাদেরকে এই জিনিসগুলো করতে হয়। কিন্তু আয়করের যে বিষয়টা, গভর্নমেন্ট এখানে এখানে খুবই ফোকাসড, এটা বুঝে শুনে করতে হবে। আচ্ছা, এবার আমরা আসবো বিল অফ এন্ট্রির এই এই জায়গাতে। টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু হচ্ছে 42 নাম্বার ফিল্ডে। 42 নাম্বার ফিল্ডে টোটাল আইটেম প্রাইস, মানে টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু 1,09,600 মানে ইউএস স্যার ডলার। একটু ইন্টারাপ্ট করছি, এইটা কি টোটাল আমি যে মালটা পারচেজ করছি এই টোটাল প্রোডাক্টের প্রাইস এখানে দেওয়া থাকবে? এক্স্যাক্টলি, 42 নাম্বার ফিল্ডে, 42, ফিল্ড নাম্বার 42 তে লেখা থাকবে আপনি আপনি কত টাকার প্রোডাক্ট আমদানি করেছেন, কিংবা কত টাকার প্রোডাক্ট রপ্তানি করতেছেন, সেটা 42 নাম্বার ফিল্ডে লেখা থাকবে।
স্যার কথা অলওয়েজ কি কি একটা এইরকম 42 নাম্বার এই থাকবে, একদম রাইট? 42 নাম্বার ফিল্ডেই থাকবে, 42 নাম্বার ফিল্ডেই থাকবে, ওকে, এই ইন্টারন্যাশনাল ফরম্যাট ফরম্যাট। গুলা যা আপনি আমাদেরকে দেখাচ্ছেন স্যার সবগুলো এক্স্যাক্টলি এরকমই থাকবে সবসময়? সব সময় এক্স্যাক্টলি এরকমই থাকবে। মনে আছে এলসির কপি দেখাইছিলাম? ওকে, থ্যাংক ইউ স্যার। এলসির জি স্যার। কপিতে কত নাম্বার ফিল্ডে, ফিল্ড 50-তে যা থাকবে, সারা পৃথিবীর সকল ব্যাংকের সকল ফিল্ড নাম্বার ওই এলসির কপির 50-তে ওইটাই থাকবে। 51 নাম্বার ফিল্ডে এটা একটা ওইটাই থাকবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন স্যার জানার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 44 এর এই নিচের এই জায়গাটাতে থাকবে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার ESMLEXP BD00902435 এই কমার্শিয়াল ইনভয়েসের ডেট যেটা, সেটা এই জায়গায় থাকবে, এই ঠিক এক্স্যাক্টলি 47 নাম্বার ফিল্ডের মাথার উপর দিয়ে। দেখুন ভাই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বলার চেষ্টা করতেছি, যদিও আপনাদেরকে আমি রকেট সায়েন্স পড়াচ্ছি না, কিন্তু এই কথাগুলো আপনাদের জীবনের ইনভেস্টমেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য, কিংবা আপনাদের কোনো একটা প্ল্যানিং করার জন্য, একটা ডিসিশন মেক করার জন্য এই তথ্যগুলো ইন ফিউচার কাজে আসবে। আপনি হয়তো এই কোর্স করে আগামী সপ্তাহে ব্যবসায়ী হয়ে যাবেন না, কিন্তু যারা হয়তো সাপ্লাই চেইন কিংবা লজিস্টিক্স বা ইন্টারন্যাশনাল ট্রেড অথবা প্রকিউরমেন্ট অথবা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করতেছেন, তাদের জন্য ইনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করবে। এটা এটা আপনারা নিজেরাও জানবেন। আচ্ছা, তো স্যার সেজন্য এইটা বলছিলাম কি একটু রিপিট করা যাবে স্যার? এইখানে যে স্যার এই এটা ব্যাপারটা একদম যে ঠিক অ্যাড কথা বলছেন ইনফো, স্যার। একটুখানি আবার বলবেন প্লিজ সাইদ ভাই, এই যে একটুখানি। ব্যাপারটা শেয়ার করলেন যে 44 অ্যাড ইনফো ডকুমেন্টস, এই জিনিসটা একটু বুঝায় বলবেন স্যার প্লিজ? ডকুমেন্ট প্রডিউসড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সার্টিফিকেট অথরাইজ, এটা ফর এডিশনাল ইনফরমেশন ডকুমেন্ট প্রডিউসড। এডিশনাল ইনফরমেশন, যদি কোনো এডিশনাল ইনফরমেশন থাকে সেটা এখানে থাকবে। এডিশনাল ইনফরমেশন বলতে কোনগুলোকে বোঝায়? এডিশনাল ইনফরমেশন বলতে আপনার সিএনএফ এজেন্ট কস্ট ক্যালকুলেশন কিভাবে করছে, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এখানে ইন্স্যুরেন্স, ল্যান্ডিং কস্ট এগুলো থাকবে, এগুলোকেই এডিশনাল ইনফরমেশন বলা হচ্ছে। আমরা এখানে আসতেছি, সিরিয়াল বাই আসি। আচ্ছা, এবার আসেন, এইখানে কয়টা আইটেম বলেন তো? 32 নাম্বার ফিল্ডে লেখা থাকবে একটা কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে আইটেম একটাই, কিন্তু এই একটা আইটেম কয় পিস? এটা এটা থাকবে বিল অফ এন্ট্রি ফিল্ড নাম্বার 41-এ। মেহেরবানি করে মনোযোগ রাখবেন, মেহেরবানি করে মনোযোগ রাখবেন, কারণ বিল অফ এন্ট্রি এভাবে ধরে ধরে সিএনএফ এজেন্ট আপনাকে বুঝাবে না, গোমর ফাঁস হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার কম্পিটিটর তো জীবনও চাইবে না আপনি বিল অফ এন্ট্রি ভালোভাবে বুঝেন। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আচ্ছা, এইখানে টোটাল 31 নাম্বার ফিল্ডে থাকবে, এইখানে আরো একবার থাকে আটটা পিস, এইখানেও একই জিনিসটাই থাকে, কোয়ান্টিটি। আচ্ছা, আপনি যে ডিক্লেয়ার্ড ইউনিট প্রাইস ডিক্লেয়ার করেছেন কমার্শিয়াল ইনভয়েসে, সেটা $13,700 একটা গাড়ির দাম। এভাবে 8টা গাড়ির দাম, 8 পূরণ $13,700 সমান সমান টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু হয়েছে $1,09,600। আমরা এগুলো ক্যালকুলেটর ধরেই আমরা কিন্তু করব, এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ধরেই করব। দেখেন, একটা গাড়ির দাম আপনি ধরেছিলেন $13,700 ধরে ডিক্লারেশন করেছেন $13,700, সরি 13,000, $13,700 মাল্টিপ্লাইড বাই কয়টা গাড়ি? 8টা গাড়ি, সমান $1,09,600। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? যেটা Yes, 42 sir, বোঝা নম্বরে আর যাচ্ছে। কি। জি স্যার, Right, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে right. পাচ্ছি স্যার। জি জি জি, আমরা সামনে অগ্রসর হচ্ছি, এই ক্যালকুলেশনটা আমরা করব। এবার আসেন, এইখানে আপনি যে 13,700 বলে ডিক্লেয়ার করেছিলেন, কাস্টমস কর্তৃপক্ষ এটাকে আর চ্যালেঞ্জ করে নাই। কাস্টমস কর্তৃপক্ষ এটাকে চ্যালেঞ্জ করে নাই, কারণ এই এই স্পেসিফিকেশনের গাড়িগুলো $13,700 হয়েই ঢুকতেছে, এইটার উপরে এসে ট্যাক্স আরোপ করবে। কিন্তু যদি আপনি $13,700 দিয়ে ডিক্লেয়ার করেছেন, কিন্তু গভর্নমেন্ট মানে কাস্টমস কর্তৃপক্ষ সেটার অ্যাসেসেবল ইউনিট প্রাইস যদি 15,700 কিংবা 20,700 করে ধরে, তখন কিন্তু আপনার টোটাল কাস্টমস ডিউটি এইটা বেড়ে যাবে। আমি আবারও বলছি, খুব আস্তে বলছি, মানে আস্তে আস্তে বলছি আপনি বোঝার জন্য।
সবার সবার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার জন্য স্যার আমি আবারও বলছি, এখানে কোশ্চেন ছিল যে অ্যাসেসেবল ইউনিক প্রাইস, এটা কি কাস্টমস ডিক্লেয়ার করবে যে কত প্রাইস ধরবে? সেটা নির্ভর করবে প্রোডাক্টের স্পেসিফিকেশন অনুযায়ী। কখন? যখন আপনাকে এই পণ্যটা আপনি যে আনছেন, রেভিনিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার তারা আছে পোর্ট কাস্টমসে, আর আপনার এটা অ্যাসেসমেন্টের যে ফাইলটা আছে সেই ফাইলটা যাবে কোথা থেকে? কাস্টমস হাউস থেকে। হাউস হচ্ছে যেখানে টেবিল টেবিল সব টেবিলে ঘুরবে এই ফাইলগুলো, ঘুরে তারপর ফিল্ডে যাবে। ওই ফিল্ডে রেভিনিউ অফিসার আর অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার আছে, ওরা এক্সামিনেশন করে ওখান থেকে আবার রিপোর্ট দিবে। দিনে দিনে কাজ অনেক সময় হয় না, আর দিনে দিনে কাজ হইতে হলে আপনাকে একটু পয়সা পাতিও খরচ করতে হয়। ধরেন আপনি নিয়ত করে রাখছেন 1 টাকাও খরচ করবো না, তারপরও আপনাকে টাকা নিয়ে যেতে হবে, মানে এক্সট্রা কিছু টাকা নিয়ে যেতেই হবে। কখন স্যার কোথায় কি একটু টাকা লাগে? জি স্যার সাইদ ভাই একটা বলুন। কোয়েশ্চেন ছিল। স্যার আমি ধরেন একটা প্রোডাক্ট, হ্যাঁ, ধরেন 13,700 যে ডলার ওখানে যে বলেছে, মেনশন করা হয়েছে, এখন এইটা সামহাও আমি দেখলাম যে আমার প্রাইস এইটাই পড়ছে, কিন্তু ওনাদের কাছেও তো এটার ইনফরমেশনটা থাকবে যে এটার প্রাইস 13,700, রাইট? এক্স্যাক্টলি, কম্পারেটিভ প্রাইস আচ্ছা, এইটা অ্যানালাইসিস যদি, করে তো। জি স্যার, এটা যদি স্যার সামহাও মিসম্যাচ হয়, তাহলে সেই ক্ষেত্রে স্যার এটা কি কোনো প্রবলেম হতে পারে তো, রাইট? ধরেন কমে এক্স্যাক্টলি, গেল এখন বা তখন বেশি হয়ে গেল। হ্যাঁ, কম হয়ে গেল বেশি হয়ে গেল, এটা এটা যদি করে থাকে কাস্টমস কর্তৃপক্ষ, সেটা তো আইনের ভিতর ভেতর থেকেই থেকে করতে হবে, আইনের ভেতর দেন থেকেই স্যার ওনারা আমাদেরকে যেই রেটটা দিয়ে দিবে, ধরেন আমি 13,600 দিলাম বা 500 দিলাম, পরে কি স্যার আমাদের কাছ থেকে ওই 200 যে ডলারটা ওইটা কি আমাদের কাছ থেকে নেওয়া হবে? এটা দেখাচ্ছি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এই হার্ড কপি বইটা কি সাইড বাই আপনার কাছে আছে নাকি? জি স্যার, আমার কাছে এসেছে এটা, গত পরশুদিন এসে পৌঁছেছে স্যার। এই হার্ড কপি বইয়ের 109 নাম্বার পেজ, শুল্ক মূল্যায়ন বিধিমালা, শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর এসআরও নাম্বার 57, আইন 2008 1821, শুল্ক কাস্টমস ভ্যালুয়েশন রুল 2000, এটাকে কাস্টমস ভ্যালুয়েশন রুল 2000 বলা হয়। ক, বিধি 10-এর উপবিধি 4 সুস্পষ্টভাবে বর্ণনা করে যে প্রকৃত পরিশোধিত বা পরিশোধযোগ্য মূল্যের সহিত অন্য কোনো কিছু যোগ করিয়া আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ করা যাইবে না। এই মানে সাধুচলিত মিশাইয়া তারা করছে আর কি, আমি ঠিক ওভাবেই গভর্নমেন্টের যে কথাগুলো এইভাবে 109 নাম্বার বিলে মূল পয়েন্টটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা। অপরদিকে ঘোষিত মূল্য পরিবর্তন করা হয়েছে, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারক হিসেবে আমদানিকারককে লিখিতভাবে জানায়নি, যা শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর বিধি 13-এর সরাসরি লঙ্ঘন। আচ্ছা, এখন এইটা যদি হয়, তাহলে আপনি কাস্টমসে যে আপনাকে যদি বলে 13,700 ডলার দিয়ে পণ্য আপনি আসলেই আনছেন, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ যদি না মানতে চায়, সে যদি আপনাকে কাস্টম বেশি এটাকে সে যদি আপনাকে বলতে চায় না আপনি আন্ডার ইনভয়েস করছেন, তখন সে চ্যালেঞ্জ করে আপনার এটাকে মূল্য নির্ধারণ করলো 15,700 ডলার, তাহলে আপনার টিটিআই যে আরোপ করবে, টোটাল ট্যাক্স ইনসিডেন্স আরোপ করবে, তখন সেখানে টোটাল ট্যাক্স ইনসিডেন্সের যে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটা বেড়ে যাবে, আপনার কাস্টমস ডিউটি আপনাকে বেশি দিতে হবে। এইটুকু যারা বুঝছেন তারা ইয়েস বলেন, শুধু শুনে বুঝলে ইয়েস বলেন, আর যদি জি না স্যার, বুঝেন, বুঝেছি স্যার। না বুঝেন একদম জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. বুঝতে Yes, পারছি। sir, বুঝছি। স্যার আমি বুঝতে পারিনি, লাস্ট কথাটা আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। গাজী সালাউদ্দিন সাহেব একটু লক্ষ্য করেন, স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, স্ক্রিনটা প্রয়োজনে একটু বড় করেন, আপনার ওখান থেকে বড় করেন। আমি ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস, মিটিংটা 10 মিনিটস এন্ড হয়ে গেলেও ওরা ওইখান থেকে বাংলাদেশ থেকে লাইনটা রিনিউ করতেছে, বাট ইন দ্য মিন টাইম কোনো সমস্যা নেই, আবার এই লিংকে ঢুকবেন। আমি স্যার এটা বলতেছি, রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে এটা? ভাই, রেকর্ড তো হচ্ছে, আমি রেকর্ডের কথা বলতেছি না। আমার এখানে একটা মেসেজ দিচ্ছে যে ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস, এটা হচ্ছে তার মানে হচ্ছে ওই যে লাইসেন্সটা মনে হয় ওদের ওইখান থেকে রিনিউ করায় আজকে, মনে হয় এটা হয়ে গেছে। যাই হোক, আচ্ছা, এবার এইখানে লক্ষ্য করেন যে আমরা আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি। খুব চমৎকার একটা জিনিস বুঝতে যাচ্ছেন আমরা সবাই, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার ঘোষিত, আপনি ডিক্লেয়ার করেছেন 13,700 ডলার, মানে আপনি মানে আপনার সিএনএফ এজেন্ট, আর যেটা আপনাকেই প্রতিনিধিত্ব করতেছে, আপনার তথ্যগুলোই,
কাস্টমস ডিউটি দিবে আপনার প্রত্যাশা হচ্ছে $13,700 উপর কাস্টমস ডিউটি দেওয়া হবে, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ বললো যে না, এই জাতীয় পণ্য এত লাক্সারিয়াস বা এটা তো 13,700 হয় না, এটা তো 15,000, তাহলে কাস্টমস চাইবে যে একটু বেশি। তখন সেইখানে যদি বলে 13,700 আর 13,700 যদি ঠিক ঠিক থাকে, তাহলে অ্যাডজাস্টমেন্টে হবে 1, তার মানে আপনাকে অতিরিক্ত কাস্টমস ডিউটি আরোপ করবে না। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু ডিভাইডেড বাই ডিক্লার্ড ভ্যালু সমান সমান অ্যাডজাস্টমেন্ট। কিন্তু যদি অ্যাসেসেবল ভ্যালুটা ডিক্লার্ড ভ্যালুর চাইতে বেশি হয়, অ্যাডজাস্টমেন্ট কিন্তু বেশি দেখাবে, তখন কিন্তু কাস্টমস ডিউটি বেশিকে হিট, মানে আপনার এখানে যা প্রত্যাশা ছিল তার চাইতে বেশি কাস্টমস ডিউটি দিতে হবে। এই চ্যালেঞ্জটা যদি কাস্টমস আপনাকে করে, আপনি পাল্টা চ্যালেঞ্জ করতে পারবেন। তখন আপনি রিভিউ কমিটি থেকে আপনি আপিলেট ট্রাইব্যুনালে যেতে পারবেন। এইটা মানে আপনি শুল্ক দিয়ে আপনি তখন যা আছে সেটার উপর শুল্ক দিয়ে চলে আসবেন, এবং আপনাকে কোনো নিষেধাজ্ঞা যদি দেয়া হয় মানে ট্রাইব্যুনাল কর্তৃক, তখন সেই নিষেধাজ্ঞাটা আপনাকে ফ্লেক্সিবল করার জন্য পুনরায় আপনি আবেদন করতে পারেন। নিষেধাজ্ঞা নরমালি হচ্ছে যে র ম্যাটেরিয়াল গুলোর উপর নিষেধাজ্ঞা দেয়া হয় না, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে। ওকে আচ্ছা, স্যার, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এইটাকে যদি চ্যালেঞ্জ করে এটা যদি প্রপার ডকুমেন্টেশন দেখানো যায় তো সেই ক্ষেত্রে এটা পসিবল। অফকোর্স পসিবল, এটা প্রপার ডকুমেন্ট। আপনি এটা দুই দিক, এটার কথা আমি অলরেডি বলেছি। তখন আমদানিকারক দেশে অবস্থিত রপ্তানিকারক দেশের হাই কমিশন এবং রপ্তানিকারক দেশে অবস্থিত আমদানিকারক দেশের হাই কমিশনের মাধ্যমে সম্পূর্ণ ডকুমেন্ট গুলো প্রাইস অথেন্টিকেশন এবং প্রাইস ভেরিফিকেশন সার্টিফাইড করে তারপর সেটা দফাওয়ারি শুনানির জন্য আপিলেট ট্রাইব্যুনালে উপস্থিত হবেন। ওইখানে পয়সাপাতির খেলা আছে। এই ধরেন কিন্তু কমার্শিয়াল স্যার এই মামলা তো, প্রসেসিং যেটা আপনি বললেন স্যার, এটা কি অনেক লং প্রসেস যদি এটা ডিপেন্ড করে, নাকি? দ্যাট ডিপেন্ডস অন দ্য upon the gravity of the circumstances and the volume ওকে of the imported অথবা volume of the exported goods। সেটা কিরকম সাইব ভাই বোঝার চেষ্টা করবেন। যদি ভলিউম হয় যে আপনার এখানে আনসলিসিটেড কিংবা আনওয়ান্টেড, আপনি 3 কোটি টাকা কাস্টমস ডিউটি দিবেন ধরেন, কিন্তু কাস্টমস আপনার কাছ থেকে আপনার উপরে চাপাই দিচ্ছে আরো 2 কোটি টাকা, 5 কোটি টাকা। এখন ভাই 3 কোটি টাকা কাস্টমস ডিউটি দিয়ে আপনি ধরেন 2 কোটি টাকা প্রফিট করবেন, এটা হচ্ছে আপনার টার্গেট। তো সেই জায়গায় 2 কোটি টাকা অতিরিক্ত যদি কাস্টমস ডিউটি সে আপনার উপর আরোপ করে দিতে চায়, তাহলে আপনার তো লাভের গুড় পিঁপড়ায় চলে যাবে। আপনি কি এটা বুঝছেন নাকি? তখন আপনি জি স্যার, আমি স্বাভাবিকভাবে বুঝতে আপনি পারছি। আপিলেট ট্রাইব্যুনালে যাবেন না, জি, স্বাভাবিকভাবেই তো আপিলেট ওইখানে ট্রাইব্যুনালে যদি যাবেন। স্যার কিছু খরচও হয় তারপরেও তো আমার অ্যাটলিস্ট 2 কোটি টাকা দিতে হচ্ছে না, আমি বুঝতে পেরেছি স্যার। এক্স্যাক্টলি। এবার আসেন, যদি ওকে ঘটনা এমন ঘটে যে অফিসিয়াল কাজ বা টেবিল খরচ বলতে যে শব্দটা তারা ব্যবহার করে অনেক ক্ষেত্রে, সেটা যদি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট হয়, তখন অনেক ক্ষেত্রে তারা সেই ডিলে চলে যায়। তার মানে কি 2-4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, সেরকম এটা ডিপেন্ড তখন করে। আবার ওই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তখন সেই কাজগুলো তাড়াতাড়ি হয়। আচ্ছা, এবার আসেন আমরা চলে আসি যে এই যে ক্যালকুলেশনটা করে বিল অফ এন্ট্রির ফিল্ড নাম্বার 44 এ এডিশনাল ইনফরমেশন ডকুমেন্টস প্রডিউসড, এই জায়গায় এখানে একটা শব্দ লেখা আছে ইন্স্যুরেন্স। বিল অফ এন্ট্রির অরিজিনাল বিল অফ এন্ট্রি গুলোতে ইন্স্যুরেন্স শব্দটা লেখা থাকবে না, খুব ছোট্ট করে। আপনারা ওখান থেকে, আপনারা যারা মোবাইল থেকে যুক্ত হয়েছেন, জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে শব্দটা দেখে নেন। আরেকটা শব্দ লেখা আছে ল্যান্ডিং চার্জ। এরপরে আমাদের এই হিসেবটা অটোমেটিক বের হয়ে যাবে। কিভাবে? সেই হিসেবটা বের করার সূত্রটাতে আমরা চলে যাচ্ছি। বিল অফ এন্ট্রি এই জায়গা, এটা মূলত অঙ্ক একটাই, কিন্তু 3 ধাপে করতে হয়। 3টা স্টেপে করলে জিনিসটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে না। সেজন্য চলেন আমরা ওখান থেকে এটা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথম ধাপে হচ্ছে প্রথম ক্যালকুলেশন অফ টোটাল কাস্টমস ট্যাক্স, কাস্টমস ডিউটি যেটা, এইটা দেখেন সেটা কিভাবে করব আমরা। স্টেপ নাম্বার 1, ফিল 42 হচ্ছে টোটাল কমার্শিয়াল ইনভয়েসের যে ভ্যালু, আইটেম প্রাইস, এইটাকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করবেন। গুণ করার পরে যেটা বের হবে সেটার সাথে ইন্স্যুরেন্সটা যোগ করবেন। ইন্স্যুরেন্সটা যোগ করে সেই সমান সমানের উপর 1% দিলে ল্যান্ডিং চার্জ বের হবে। যদি ল্যান্ডিং চার্জটা কারেক্ট হয়, সঠিক দেখায়, ভুল না হয়, তখন আমরা স্টেপ 2 তে আবার যাব। স্টেপ 2 তে আবার গিয়ে টোটাল কমার্শিয়াল ইনভয়েসের যে ভ্যালুটা আছে সেটাকে আবার এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করে প্লেন ইন্স্যুরেন্স আর প্লেন ল্যান্ডিং চার্জ এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে অ্যাসেসমেন্ট ভ্যালু বের হবে, অ্যাসেসেবল ভ্যালু বের হবে।
তারপরে অ্যাসেসেবল ভ্যালুর সাথে যদি এটা এই অ্যাসেসেবল ভ্যালু যদি ঠিক থাকে, ফিল্ড 40 স্টেপ নাম্বার 3-তে মানে ফিল্ড 47 এর অটোমেটেড সিস্টেমে আপনার ক্যালকুলেশন অফ ট্যাক্স যেটা আছে সেটা বের হয়ে যাবে অটোমেটিকলি। তার মানে কি, টোটাল অ্যাসেসেবল ভ্যালু পূরণ ফিল্ড নাম্বার 33 মানে পার্সেন্টেজ অফ টোটাল ট্যাক্স ইনসিডেন্স, সেটা আমরা বের করব। চলেন আমরা সেখানে যাই। সেখানে গিয়ে আমরা দেখি যে ফিল্ড 42-তে টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু কত, সেটাকে গুণ করব আমরা এক্সচেঞ্জ রেট দিয়ে। আসুন, যদি আমরা লাইন যদি ডিসকানেক্টেড হয়ে যায় আবার একই লিঙ্কে আবার ঢুকবেন। আচ্ছা, আমরা এইখানে ফিল্ড 46-এ আছি, সরি ফিল্ড 42-তে বলেছিলাম টোটাল আইটেম প্রাইস মানে টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু। টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু হচ্ছে 1,09,600। 1,09,600 1,09,600 ইউএস ডলার। 1,09,600 ইউএস ডলার। 1,09,600 ইউএস ডলারকে বলেছিলাম আমরা এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করবো। এক্সচেঞ্জ রেট ছিল তখন ধরেন অনেক আগের কথা 106.0819 মাল্টিপ্লাইড বাই 106.0819 সমান যা বের হইছে স্টেপ নাম্বার 1-এ গিয়ে ওইটা বের হইছে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, যে ফিল্ড 42 টোটাল কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালুকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করে সমান এইটা পাইছি। ক্যালকুলেটরে যেটা এখন দেখতে পাচ্ছি সেটা পাইছি। আচ্ছা, এটার সাথে প্লাস ইন্স্যুরেন্স যোগ করতে হবে। চলুন দেখি ইন্স্যুরেন্স কত আছে। ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে 84,321.32 প্লাস 84,321.32। আচ্ছা, প্লাস 84,321.32 সমান যা পাইছি ওই যে সূত্র বলে এটার সাথে 1% দিতে হবে। চলেন সূত্র যেটা বলছে, হ্যাঁ আচ্ছা, পূরণ মাল্টিপ্লাইড বাই 1%। এখানে কোথাও ভুল হইল নাকি? 1,16,000 হয়েছে কেন? 1,17,000 হওয়ার কথা, সরি। আচ্ছা, এই হিসেবটা আমি একটু আবার করি। 1,09,600 1,09,600-কে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করবো, মাল্টিপ্লাইড বাই 106.0819। 1 লক্ষ। আর এখানে পয়েন্টটা গুণ 106 এর পরে পয়েন্টটা উঠে নাই ঠিক মতো। হয় নাই, পয়েন্টটা বসে নাই 106 এর পরে দশমিক থাকার কথা ছিল, দশমিকটা আচ্ছা, 1,09,600 মাল্টিপ্লাইড বাই 106.0819 সমান যেটা হয়েছে 1,16,000। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা হইলো মাল্টিপ্লাইড বাই এত প্লাস হচ্ছে ইন্স্যুরেন্সটা যোগ করতে হবে। প্লাস ইন্স্যুরেন্স হচ্ছে কত? প্লাস 84,321.32 সমান যা হয়েছে এটার উপর 1% দিতে হবে, মাল্টিপ্লাইড বাই 1%। তাহলে 1,17,108। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং